দেখুন, যখন কোনো ম্যাচ নকআউটের আগেই নকআউটে পরিণত হয় তখন শুধু স্কিল দিয়ে সেই ম্যাচ জেতা যায় না। সেই ম্যাচ জিততে স্কিলের সাথে লাগে গভীর মনোসংযোগ আর নার্ভের চাপ নেওয়ার ক্ষমতা। তো গতকালকে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়ার যে সুপার 8-এর ম্যাচটা অলিখিত কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছিল, সেটাতে এই নার্ভের চাপ এবং স্কিল দুটো পরীক্ষাতেই আমরা সসম্মানে পাশ করেছি এবং আমরা ওয়েস্ট ইন্ডিজকে দারুণভাবে হারিয়ে চলে গেলাম সেমিফাইনালে। সেমিফাইনালে আমরা খেলবো ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী 5 তারিখে মুম্বাইতে। তো যাই হোক বন্ধুরা, গতকালকের ম্যাচটা নিয়েই সামান্য কিছু কথা বলতে চাই। দেখুন, সূর্যকুমার যাদব প্রথমে টস করতে গিয়ে টসে জেতে এবং ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। এখানেই কিন্তু আমরা অলরেডি অ্যাডভান্টেজে চলে গেছিলাম। তার কারণ যে কটা স্বীকৃত ক্রিকেট নিয়ামক সংস্থা আছে বা অ্যাপস আছে, ধরুন এই ক্রিকবাজ বা ESPN ক্রিক ইনফো, সেখানে সব জায়গায় দেখাচ্ছিল যে জেতার চান্স তখন ওয়েস্ট ইন্ডিজের হয়ে গেল 34% আর ইন্ডিয়ার হয়ে গেল 66%। এটা কিন্তু স্কিল দিয়ে না, এটা কিন্তু নার্ভের বিচারে না, এটা কিন্তু টসের ভিত্তিতে অলরেডি আমরা অ্যাডভান্টেজে চলে গেলাম। তো ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামার পরে তারা যে দলগত প্রচেষ্টাটা করলো এবং এই যে 195 রানের একটা ম্যাসিভ টোটাল দিল, এটা কিন্তু মানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য দারুণ একটা সুখবর। তাদের আগামী দিনে ভালো ক্রিকেট অপেক্ষা করছে তাদের জন্য, আমি এটা বিশ্বাস করি। ব্যাপারটা হচ্ছে তারা ব্যাট করতে নেমে তাদের ওপেনিং পার্টনারশিপটাই দারুণ হলো। 68 রানের একটা পার্টনারশিপ দিলেন রস্টন চেস এবং ক্যাপ্টেন শাই হোপ। গতকালকে ব্র্যান্ডন কিংকে বসানো হয়েছিল এবং রস্টন চেসকে দিয়ে ওপেন করানো হয়েছিল। তো তিনি তার কাজটা ভালোভাবেই করে দিয়ে গেছেন। তো তাদের ওই 68 রানের জুটির পর এলেন 3 নম্বরে সিমরন হেটমায়ার এবং তিনিও দারুণ একটা স্টার্ট দিয়েছিলেন। দেখুন, আমি আগের ভিডিওটাতেই বলেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি ইন্ডিয়ার 10 বার খেলা হয় তাহলে 9 বার সিমরন হেটমায়ার রান পাবেন না, একবার পাবেন হয়তো। তো গতকালকেও দারুণ শুরু করেছিলেন। অনেকে হয়তো ওনার শুরু দেখেই আমাকে গালাগাল করতে শুরু করেছিলেন, এই তো আজকে হেটমায়ার বিশাল রান করবে, কিন্তু উনি কিন্তু বেশি দূর যেতে পারেননি। যদিও ওনার আউটটা নিয়ে তুমুল বিতর্ক আছে, তার কারণ বাংলাদেশি যে ভিখারিগুলো আছে সেগুলো মানে লিখেই যাচ্ছে ফেসবুকে, ইন্ডিয়া চুর, ICC চুর, মানে ওটা আউট ছিল না কিন্তু আমরা নাকি জবরদস্তি আউট দিয়েছি, ব্যাটে লাগেনি তাও নাকি স্পাইক হয়েছে, ওদের নানারা এসে স্পাইকটা তুলে দিয়ে গেছে, মেবি, আই ডোন্ট নো। তো যাই হোক, আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আলটিমেটলি সিমরন হেটমায়ার শুরুটা ভালো করেছিলেন কিন্তু বেশি দূর এগোতে পারেননি। তারপরেই চলে এলেন কে শানফ্রেন্ড রাদারফোর্ড, তিনিও রান পেলেন না কিন্তু একটা ঝোড়ো ইনিংস খেলে দিয়ে গেলেন কম বলে বেশি রানের। তারপরে রবম্যান পাওয়েল, আমি কিন্তু আমার আগের ভিডিওটাতেই বলেছিলাম এই রবম্যান পাওয়েল একটা সাইলেন্ট কিলার টাইপ প্লেয়ার, মানে ওনাকে দেখে কিছু বোঝা যাবে না, হাসবেন না, কাঁদবেন না, চুপচাপ থাকবেন, এমন করে হাঁটতে হাঁটতে আসবেন যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। কিন্তু প্রথমেই যে 6টা মারলেন 94 মিটার, আমি আগের দিনই বলেছিলাম যে 80-85-র নিচে, মানে 85-র নিচে, 90-এর নিচে 6 মারতে আমি রবম্যান পাওয়েলকে খুব কমই দেখেছি। তো যাই হোক, উনি একটা দারুণ ইনিংস খেললেন এবং শেষের দিকে ওদের যে পুরনো প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার জেসন হোল্ডার, তিনিও একটা দারুণ ব্যাটিং করে দিয়ে গেলেন। তো ওরা দলগত এফোর্ট দিয়ে 194 রানের একটা অসাধারণ, 195 রানের একটা অসাধারণ মানে টোটাল দিল। ইন্ডিয়া ব্যাট করতে নেমে কি করলো, আমাদের অভিষেক শর্মা, তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছিল যে তিনি পরীক্ষার হলে বসে কোন অজানা কোনো ইন্টিগ্রেশন সলভ করছেন, মানে তার মুখ চোখ অ্যাটিটিউড এরম ছিল। ফিল্ডিং করার সময় তিনি ক্যাচ মিস করলেন, মানে এটা বোঝা যাচ্ছে যে উনি স্কিল্ড যতই হন না কেন এই নার্ভের চাপ নেওয়ার পরীক্ষাতে উনি পেয়েছেন একটা বিগ 0। এটা ওনার গুরু যুবরাজ সিংকে দেখে ওনার শেখা উচিত। ওনার ওই ন্যাটওয়েস্ট, যুবরাজ সিং এর ন্যাটওয়েস্টের যে ইনিংসটা, ওটা ওনার বারবার রিওয়াইন্ড করে দেখা উচিত। এই যে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচটায় 6টা 6 মেরেছিলেন, ওই ইনিংসটা বারবার রিওয়াইন্ড করে দেখা উচিত। মানে উনি যুবরাজ সিং এর থেকে স্কিল শিখছেন, কিন্তু যুবরাজ সিং এর যে বজ্র কঠিন মানসিকতা, তার যে নার্ভের টেম্পারমেন্ট, সেইটা এখনো বোধহয় অভিষেক শর্মা শিখে উঠতে পারেননি। সঞ্জু স্যামসনের কথায় পরে আসছি। দেখুন, সূর্যকুমার যাদবও যথেচ্ছ বাজে খেললেন, ঈশান কিষানও যথেচ্ছ বাজে খেললেন। মানে আমি বলবো টিম ইন্ডিয়ার ব্যাটিং খারাপই হচ্ছিল। মাঝখানে তিলক বার্মা এসে একটা ভালো সাপোর্ট দিয়ে গেলেন আমাদের সঞ্জু স্যামসনকে। হার্দিক পান্ডাও ঝোলাতে লেগেছিলেন প্রায়। আমি তো বলবো হার্দিক পান্ডার মাঝখানে একটা ওভারে 4-5টা বল খেলার জন্য সঞ্জু স্যামসন সেঞ্চুরিটা পেলেন না। তো যাই হোক, সেটা পরের প্রশ্ন। হার্দিক পান্ডার ইনিংসও ভালো ছিল না খুব একটা। তারপরে লাস্টে শিবম দুবে এসে ফিনিশটা করলেন বটে ইয়ের সাথে, সঞ্জু স্যামসনের সাথে উনি ভালোই সঙ্গটা দিয়েছেন, কিন্তু সঞ্জু স্যামসনের উইনিং শটটা দারুণ, অসাধারণ। তো সঞ্জু স্যামসন যা করলেন এটা একটা মহাকাব্যের থেকে অনেক বেশি। মানে টিমে যখন 195 করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, তখন একটু মনে মনে টেনশন তো হচ্ছিলই। তার কারণ ইন্ডিয়া এর আগে 173-এর বেশি রান তাড়া করে ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ জেতেনি।
তো এটা একটা বিরাট বড় স্টেটমেন্ট, এবং সেখান থেকে 195 মানে অনেকটাই ডিফারেন্স। তো 195 রান তাড়া করে জিততে যে মানসিক মানে দৃঢ়তাটা দরকার, যে মনোসংযোগটা দরকার, যে নার্ভের চাপ নেওয়ার ক্ষমতাটা দরকার, সেটাই আমার একটু ডাউট হচ্ছিল, এবং সেটাই সত্যি করে দেখাচ্ছিলেন অভিষেক শর্মা, ঈশান কিষানরা। কিন্তু ওই যে সঞ্জু স্যামসন আনকাট একটা ডায়মন্ড, যাকে গ্রুপের সবকটা ম্যাচে বসে থাকতে হলো, গৌতম গম্ভীর কি রেসপেক্ট ওনাকে বসান আমি জানি না। তো যাই হোক, সেটা নিয়ে কোনো কথা বলছি না। এই সঞ্জু স্যামসন যে ইনিংসটা খেললেন, এটা হচ্ছে আমার পুরো মনে হলো যে উনি দ্বিতীয় বিরাট কোহলি। মানে রান চেস করার জন্য আমরা তো কোহলিকেই চিনি, আর তো গতকালকের ম্যাচে আমরা যখনই অভিষেক শর্মা আউট হয়ে গেলেন, আমরা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম যে রোহিত শর্মা আর বিরাট কোহলির অবদানটা অ্যাকচুয়ালি টিম ইন্ডিয়ার জন্য কি। তারা না থাকা মানে ঠিক কত বড় শূন্যতা, এটা আমরা সহজে বুঝতে পারছিলাম না। গতকালকে আমাদের ঠাড়ে ঠাড়ে সেটা প্রমাণ করিয়ে দিচ্ছিল প্রায় অভিষেক শর্মা এবং ঈশান কিষান, সূর্যকুমার যাদবরা। কিন্তু মাঝখানে একটা খড়গ নিয়ে খাড়া হলেন সঞ্জু স্যামসন, এবং তিনি ম্যাচটা জেতানোর পরে যেভাবে তিনি সেলিব্রেশনটা করলেন, হ্যাটস অফ সঞ্জু স্যামসন, আপনি মহান, আপনি অসাধারণ। মানে আমার মতে আপনাকেই টি-20 ক্রিকেটের ওপেনার হিসেবে মানে সবসময় রাখা উচিত। এবার দ্বিতীয় জন কে হবেন সেটা বিচার সাপেক্ষ হওয়া উচিত, আপনাকে বেঞ্চে বসানো উচিত না। আপনি একজন দারুণ প্লেয়ার। শুধু এই ম্যাচ বলেন, আমরা আইপিএলও দেখেছি কত কঠিন কঠিন ম্যাচ, মহেন্দ্র সিং ধোনির মতো আপনার ব্রেন আর বিরাট কোহলির মতো আপনার ক্যালকুলেশন, আপনি রিয়াল মহান। তো আপনার ওই ইনিংস, আপনার ওই 97 রানের মহান ইনিংসকে আমি কি বলবো আমি জানি না, জাস্ট আনবিলিভেবল। আমার মুখে ভাষা নেই, আমার অত বিশেষণ জানা নেই। তো আমরা কর্তৃত্বের সাথেই জিতলাম। আর একজনের কথা না বললেই নয়, তিনি জসপ্রীত বুমরা। তিনি আমার মনে হয়েছে যে ভারতবর্ষের সর্বকালের সেরা ফাস্ট বোলার হলেন জসপ্রীত বুমরা। তিনি যখনই দরকার হয় তিনি তখনই হাত ঘোরাতে আসেন এবং উইকেট দেন আমাদের ইন্ডিয়ান টিমকে। মানে তিনি হচ্ছেন আরেকজন গ্রেট, আরেকজন বেস্ট প্লেয়ার। তো কালকের দুটো ম্যাচে এই সঞ্জু স্যামসন এবং জসপ্রীত বুমরার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমরা আশা করি ফাইনাল খেলবো এবং কাপ নিয়ে অবশ্যই বাড়ি আসবো। সেমিফাইনালে আমাদের প্রতিদ্বন্দ্বী হবে ইংল্যান্ড। 5 তারিখে সেই খেলাটা হবে। তো ইংল্যান্ডের যা টিম, ওরা যতই সুপার 8-এর সবকটা ম্যাচ জিতে উঠুক, আমাদের সাথে ওরা পারবে না, আপনি লিখে রাখতে পারেন। ওই দিন ম্যাচ আছে মুম্বাইতে, আমরা সেদিন রানের ফোয়ারা দেখাবো, ফোয়ারা, বন্যা বহাবো রানের, কথা দিলাম আপনাদের। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।